ত্রিকোণে ঘুরলে একটা জ্যান্ত মানুষের ঘাড়ের হাড় মরমর করে ভেঙে যায়। আমি জানি, কারণ 1984 সালের এক অমাবস্যার রাত্রে রসুলপুর গ্রামের একটা পরিত্যক্ত মাটির ঘরে আমি একজন মানুষকে আমার চোখের সামনে কোনো শব্দ ছাড়াই তার ঘাড় 180 ডিগ্রি ঘুরিয়ে সরাসরি আমার দিকে তাকাতে দেখেছিলাম। আজকে সেই গল্পটাই বলবো। সেটা শুনে আপনার গায়ে হয়তো কাঁটা দিয়ে উঠবে, কারণ এই গল্পের প্রত্যেকটা চরিত্র, যদিও নাম পরিবর্তন করা হয়েছে, ঘটনাটা কিন্তু একদম বাস্তব। আমার এই গল্পটা শোনা আমার নানার মুখ থেকে, আর নানা শুনেছিলেন তার ছোটবেলার বন্ধু আফসার চাচার কাছ থেকে, যে নিজে এই ঘটনার সাক্ষী ছিল। আজ আমরা শুনবো আফসার চাচার সেই অভিশপ্ত রাতের গল্প। The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। সময়টা 1984 সালের অগ্রহায়ণ মাস। নওগাঁর শেষ মাথায় পদ্মার একটা শাখা নদীর পাশেই ছিল রসুলপুর গ্রাম। গ্রামে তখনও বিদ্যুৎ যায়নি। সন্ধ্যা নামলেই চেরাক আর হারিকেনের টিমটিমে আলো ছাড়া পুরো গ্রাম যেন একদম অন্ধকারের সাগরে হারিয়ে যেত। আমার বয়স তখন মোটামুটি 20 বছর। গায়ের রক্ত গরম, ভয় ডর একটু কমই ছিল আমার। কিন্তু ওই রাতটা আমার ভেতরের সেই সাহসের দম্ভ চিরকালের জন্য চুরমার করে দিয়েছিল। সেদিন আমার খালাতো বোনের বিয়ে ছিল পাশের গ্রামেই। খাওয়া দাওয়া শেষ করে যখন আমরা রওনা দিলাম, তখন ঘড়িতে রাত প্রায় 1টা বাজে। কুয়াশায় চারপাশটা এতই ঝাপসা ছিল যে হাতের 5টি আঙুলও ঠিকঠাক দেখা যাচ্ছিল না। আমার সাথে ছিল আমার 2 বন্ধু, লতিফ আর কাশেম। লতিফ একটু আলাদা, দলা পাকানো স্বভাবের, মানে ভীতু। আর কাশেম ছিল ঠিক তার উল্টো, ডাকুবুকু কিসিমের ছেলে। শর্টকাট মারার জন্য আমরা রসুলপুরের পেছনের কাঁচা রাস্তাটা ধরলাম। রাস্তাটা যেখানে গিয়ে শেষ হয়েছে, ঠিক সেখান থেকেই শুরু হয়েছে নিশিকান্ত মাঝির পুরনো বাড়ি ভিটার রাস্তা। নিশিকান্ত মারা গিয়েছে তাও 20 বছর আগে। লোকটা বেঁচে থাকতে নাকি কামরূপ কামাখ্যা থেকে কালো জাদুর বিদ্যা শিখে এসেছিল। গ্রামের মানুষজন বলতো সে নাকি মৃত ব্যক্তিদের জীবিত করতে পারত বশীকরণ, মারতে পারত মানুষের উপর বান। সে মারা যাওয়ার পর থেকে ওই ভিটের ধারের কাছ দিয়েও দিনের বেলায় কেউ যেতে সাহস পেত না। চারপাশটা ঘন বাঁশঝাড়ে এমনভাবে ঢাকা ছিল যে দিনের বেলাতেও সেখানে ঠিকঠাক আলো পৌঁছাতে পারত না। আমরা যখন ওই বাঁশ ঝাড়ের কাছাকাছি এলাম, চারপাশটা হঠাৎ অদ্ভুত রকমের নিঝুম হয়ে গেল। কোনো আওয়াজ নেই। ঠিক তখনই কাশেম আমার হাতটা খপ করে চেপে ধরল। আফসার, ওই দেখ, ও ফিসফিসিয়ে উঠল। আমি তাকিয়ে দেখি কুয়াশা আর বাঁশের পাতার ফাঁক দিয়ে নিশিকান্তের মাটির ঘরটার জানালা দিয়ে একটা আলো বের হচ্ছে। কিন্তু সেই আলোটা হারিকেন বা চেরাগের মতো নয়। আলোটা লালচে হলুদ নয়, সেটা ছিল একদম থমথমে অপার্থিব একটা নীল আলো। যেমনটা আপনারা থাম্বনেইলে দেখেছেন, ঠিক ওই রকম একটা দৃশ্য। লতিফ কাঁপতে কাঁপতে বলল, ভাই চল পালাই, এটা ভালো লক্ষণ নয়। কিন্তু কাশেমের মাথায় তখন ভূত চেপেছে। সে বলল, আরে ধুর, কোনো চোরটা হবে হয়তো, চল দেখে আসি। আমাদের আপত্তি অগ্রাহ্য করেই পা বাড়ালো। অগত্যা আমি আর লতিফও ওর পিছু পিছু গেলাম। বুকটা তখন কামারের হাপড়ের মতো ওঠানামা করছিল।
মাটির দেয়ালটা নোনা ধরায় দেয়ালের জায়গা জায়গা থেকে মাটি খসে পড়েছে। আমরা একদম জানালার গা ঘেঁষে দাঁড়ালাম। ভেতরে কোনো আসবাবপত্র নেই, শুধু মেঝের ঠিক মাঝখানে একটা মাটির শানকি বা হাড়ি গোছের কিছু রাখা। তার ভেতর থেকেই বের হচ্ছে সেই নীলচে আগুন, আর তার ঠিক সামনেই ফিট ফিরে বসে আছে একটা অবয়ব, মানুষই, কিন্তু তার বসার ভঙ্গিটা ছিল কুঁজো ও অস্বাভাবিক। হাড়ির ভেতরে সে কিছু একটা ফেলছিল, আর সাথে সাথেই বাতাসে একটা কুটো গন্ধ ছড়িয়ে পড়ল। গন্ধটা ছিল ঠিক মানুষের চুল পোড়ার মতো, কিন্তু তার সাথে মিশেছিল এক ধরনের তীব্র মিষ্টি সুবাস, ঠিক যেমনটা মরা চিতার উপরে তোলার আগে সুগন্ধি মাখালে ছড়ায়। এই দুই বিপরীত গন্ধের মিশ্রণটা আমাদের পাকস্থলী উল্টে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সব থেকে ভয়ানক বিষয় ছিল সেই লোকটার গলার আওয়াজ। সে একটানা কিছু মন্ত্র পড়ছিল। গলার স্বরটা এতটাই ভারী আর খসখসে যে সেটা কোনো পুরুষ নাকি মহিলা নাকি বুড়ো তা বোঝার কোনো উপায় নেই। হঠাৎ করেই লতিফের একটা পা কিছু শুকনো বাঁশের পাতার উপর পড়ল, আর সামান্য একটা মচমচ শব্দ হলো। আমরা কিছু বুঝে ওঠার আগেই ঘরের ভেতরে সেই অবয়বটা অবিশ্বাস্য দ্রুততায় ঘাড় ঘুরিয়ে একদম আমাদের দিকে তাকালেন। পুরো শরীর ঘোরায়নি, শুধু মাথাটা ঘুরিয়েছিলেন প্রায় 180 ডিগ্রি। প্রদীপের সেই নীল আলোয় আমি তার মুখটা স্পষ্ট দেখতে পাইনি, কিন্তু দুটো চোখ আমার স্মৃতিতে আজীবনের জন্য খোদাই হয়ে গেছে। চোখ দুটোতে কোনো মনে ছিল না, ঠিক যেন দুটি জ্বলন্ত লোহা বা চকচকে ধাতুর টুকরো অন্ধকারের ভেতরে জ্বলজ্বল করছে। সেই চোখ দুটো সরাসরি কাশেমের চোখের উপরে গিয়ে স্থির হলো। ভাগ বলে আমি কাশেম আর লতিফের হাত ধরে এক দৌড়ে মেন রাস্তায় এসে থামলাম। পরের দিন সকাল থেকেই কাশেমের খুব জ্বর এলো। থার্মোমিটারের দাগ 104 পার করেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, তার পুরো শরীর যখন আগুনের মতো পুড়ছে, ঠিক তখন তার হাত পাগুলো ছিল বরফের মতো ঠান্ডা। বড় ডাক্তার আনা হলো, ইঞ্জেকশন দেওয়া হলো, কিন্তু জ্বর কমার কোনো নাম নেই। তৃতীয় দিন রাতে কাশেমের মা আমাদের খবর দিলেন। আমরা গিয়ে দেখি কাশেম বিছানায় চোখ উল্টে পড়ে আছে, আর অবিকল সেই নিশিকান্তের ঘরের ভেতরের খসখসে গলায় ভিড় করছে। তার নিজের কণ্ঠস্বর তখন উধাও। সে হাত দিয়ে শূন্যে কি যেন আঁকিবুকি করছিল। আর কোনো উপায় না দেখে গ্রামের হাফেজ ইউনুস সাহেবকে ডাকা হলো। তিনি প্রবীণ মানুষ, আধ্যাত্মিক লাইনে ওনার বেশ দাপট ছিল। তিনি ঘরে ঢুকেই থমকে দাঁড়ালেন, কাশেমের কপালে হাত দিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, আর বললেন, নজর লেগেছে। যা দেখার কথা ছিল না তাই দেখে ফেলেছে এই ছেলেটা। সেই কুদৃষ্টি এখনো তাকে ছাড়েনি। হাফেজ সাহেব সারা রাত কাশেমের ঘরের কোনায় বসে কোরআনের আয়াত পড়ে পানি ফুঁকে দিলেন। একটা রূপোর মাদুলিতে কি যেন লিখে কাশেমের ডান বাহুতে বেঁধে দিলেন। আর ভোর রাতের দিকে কাশেমের গোমরানি থামলো এবং সে শান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। 7 দিন পর কাশেমের জ্বর পুরোপুরি সেরে গেল ঠিকই, কিন্তু যে কাশেম ফিরে এলো সে আমাদের সেই পুরনো হাসি খুশি বাচাল কাশেম ছিল না। সে হয়ে গেল জ্যান্ত একটা লাশ। ঘরের এক কোনায় চুপচাপ বসে থাকতো, ডাকলে অনেক পরে হুঁশ ফিরত। সবচেয়ে ভয়ের ব্যাপার ছিল, প্রতি অমাবস্যার রাত্রে কাশেমের মা তাকে ঘরের মধ্যে শিকল দিয়ে বেঁধে রাখতেন, কারণ
জ্বর ভালো হওয়ার পর প্রথম অমাবস্যার রাত্রে কাশেম মাঝরাত্রে ঘুম থেকে উঠে অবশ পায়ে চোখ বন্ধ করে সোজা নিশিকান্ত বাড়ির দিকে হাঁটতে শুরু করেছিল, যেন কোনো অদৃশ্য সুতা তাকে টেনে নিয়ে যাচ্ছিল। ওর মা বাধা দেওয়ায় সে নিজের নখ দিয়ে নিজের হাত মুখ আশ্রে রক্তাক্ত করে ফেলেছিল। বাকি জীবনটা কাশেম এভাবেই কাটিয়ে দিল, অর্ধ পাগল, সম্পূর্ণ একা আর এক গভীর শূন্যতা চোখে নিয়ে। আমরা বছরখানিক পর দিনের বেলায় দল বেঁধে সেই নিশিকান্তের ওই ঘরে ঢুকেছিলাম। মেঝেতে সেই মাটির হাঁড়িটা তখনও উপুর হয়ে পড়েছিল, আর ভাঙা দেয়ালের উপর কয়লা বা আলকাট্রা দিয়ে কিছু অদ্ভুত জ্যামিতিক নকশা আঁকা ছিল। হাফেজ সাহেব আমাদের ওগুলো দেখতে দেননি। তখন ওই মাটি চাপা দিয়ে দিতে বলেছিলেন। তিনি বলেছিলেন নিশিকান্ত মরে গেছে, কিন্তু সে যে দরজাটা খুলে রেখে গেছে তা এখনো পুরোপুরি বন্ধ হয়নি। আজ এত বছর পার হয়ে গেছে, রসুলপুরে এখন বিদ্যুৎ যাচ্ছে, পিচঢালা রাস্তা হয়েছে, কিন্তু আজও ওই বাজারের পাশে নতুন কোনো বাড়ি ওঠেনি। আর গ্রামের বুড়োরা এখনো অমাবস্যার রাত্রে ওই রাস্তাটা এড়িয়ে চলে, কারণ তারা জানে কিছু অন্ধকার কখনো মেটে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের গল্প আজকের মতো এখানেই শেষ। আর এই গল্পটা আপনি কোথায় থেকে শুনছেন, কোন জেলা থেকে শুনছেন তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।